আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সেখানে কোনো প্রতিনিধিকেও তারেক রহমান এলে হবে না। সেখানে প্রধানমন্ত্রীকে আসতে হবে। প্রধানমন্ত্রী এলেই সেটা সম্ভব এবং আমার ধারণা এখনো আমিও আশা করছি যে প্রধানমন্ত্রী হয়তো আসবে। শেখ হাসিনার ফেরার ঘোষণার মুখে সার্জিও গুরের সফর তাৎপর্য কি? গৌতম লাহিড়ী। প্রথমে জানতে চাই, এএফপি কে শেখ হাসিনা ইন্টারভিউ দিয়েছেন। তার প্রতিটা ইন্টারভিউতে মৌখিক ঘোষণার কিছু ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই। তিনি একসময় বলছিলেন তিনি ফিরবেন বাংলাদেশে, ফিরে আসতে চান, মাথা উঁচু করে আসতে চান। পরে বললেন তিনি ডিসেম্বরের মধ্যে আসতে চান। এখন তিনি বলছেন যে যতই ঝুঁকি থাকুক, মৃত্যু ভয় থাকুক, শেখ হাসিনা দেশে ফিরতে চান। তার এই কনফিডেন্টের উৎস কি? তিনি কি সত্যিকার অর্থে ফিরে আসছেন এবং বাস্তবতা কি বলে? তারপর আমরা সার্জিও গুর প্রসঙ্গে যেতে চাই। জন গৌতম লাহিড়ী। না, এখন মার্কিন যুক্তরাষ্ট্র তারা দেখবে শেখ হাসিনা ফেরার কারণে তাদের যে স্বার্থ বাংলাদেশে যারা রক্ষা করে তার ফলে তার কোনো বিপরীত কিছু ঘটবে কি ঘটবে না, সেটা একটা কারণ হতে পারে। সার্জিও গোর সেই জন্য বাস্তব অবস্থা তিনি পর্যবেক্ষণ করবেন। কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার বা অন্য জামায়াত বা অন্যরা তারা যে যাই মুখে বলুন যে শেখ হাসিনা বলে আর কিছু নেই, শেখ হাসিনা সমর্থক কিছু নেই, এটা তো বাস্তব ঘটনা। তাদের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আছে এবং সিআইএ এর একজন গোয়েন্দাও আছেন এই মুহূর্তে বাংলাদেশে। ফলে তিনি নিশ্চয়ই সার্জিও সফরের আগে বিস্তারিত তথ্য তিনি জোগাড় করেছেন, এগুলো সার্জিও গোরের কাছে হয়তো পৌঁছে দিয়েছেন বা পৌঁছে দেবেন। বাস্তব পরিস্থিতিটা হচ্ছে শেখ হাসিনার প্রবল সমর্থন আগের তুলনায় আরো অনেক বেড়ে গিয়েছে বাংলাদেশে। শেখ হাসিনার প্রথম ভরসাস্থল সেটা। আমি আজকেই শুনেছি যে তিনি কিছু আরেকটি এই প্রথম আরেকটি এই ভারতীয় একটি ম্যাগাজিনে তিনি সাক্ষাৎকার দিলেন, যে ম্যাগাজিনটি আজকে প্রকাশিত হয়েছে, আউটলুক। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তো বলছে যে আপনাকে ফেরত দেওয়ার প্রশ্নটা তো সেটা হচ্ছে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে তারা করতে চান এবং সেই আইনি বিচার ইত্যাদি দেখে। তো তিনি তো জবাব দিয়েছেন, আইনি বিচারের প্রত্যর্পণের তো প্রশ্ন কিছু আসছে না, সেটা স্বাভাবিক সময় লাগবে। আমি তো অত সময় দিতে পারবো না বাংলাদেশে, আমাকে ফিরতে হবে, কারণ সেখানকার মানুষের জন্য ফিরতে হবে। ফলে তিনি ফিরবেন। তিনি আরো পরিষ্কার করে দিয়েছেন যে আমি জানি যে আমার জীবনের ঝুঁকি আছে, আমি জানি না এটা এই যে কম বুদ্ধি তো এইটুকু তো বুদ্ধি আছে, তাহলেও যাব দেখা যাক তারা আমাকে হত্যা করেন কিনা সেখানে। বর্তমান সরকার সাবেক প্রধানমন্ত্রীকে খুনের দায়ে অভিযুক্ত হন কিনা বিশ্বের দরবারে, সেটা দেখার বিষয় আছে। এগুলো তো সবসময় বাংলাদেশে যারা আছেন তারা তো আসলে অনেকটা মানে চিন্তিত, উদ্বিগ্ন, সেটা কিন্তু বোঝা যায় তাদের কার্যকলাপ দেখে। এখন আপনি যে কথাগুলো বললেন তার আগে আপনাকে আর একটা আজকে গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে চাই, যেটা হয়তো আমি জানি না বাংলাদেশের গণমাধ্যমে সেটা প্রকাশিত হচ্ছে কি হচ্ছে না বলতে পারবো না। সেটা হচ্ছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি, যার চেয়ারম্যান শশী থারুর, তিনি গত কয়েক মাস আগে মানে গত বাজেট অধিবেশনের আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বাংলাদেশ বিষয়ে কতগুলো তারা কমিটি, সর্বদলীয় কমিটি, সব দল আছে তাতে, বিজেপি, কংগ্রেস সবাই, বিজেপিও আছে, শাসক বিজেপিও, সবাই প্রশ্ন করেছিল যে বাংলাদেশের ব্যাপারে ভারত সরকার কি রণনীতি নিচ্ছেন এবং দুদেশের সম্পর্কে আদৌ কোনো উন্নতি হবে কি হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলে যে স্ট্যান্ডিং কমিটির রিপোর্টটা আমি দেখলাম, আমার কাছে এসছে, আমার কাছেই আছে, এবং সেটাতে দেখলাম তারা স্পষ্ট ভাষায় লিখেছে ভারত বাংলাদেশের সম্পর্কটার ভিত্তি হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধের আদর্শ, তার বাইরে নয়। এবং ভারতবর্ষ চায় বাংলাদেশের শান্তি, স্থায়ী, গণতান্ত্রিক এবং অন্তর্মুখী, অর্থাৎ সকলের অংশগ্রহণের একটা রাজনৈতিক ব্যবস্থা, এবং তার সঙ্গে মানুষের স্বার্থ প্রধান, এবং দুই দেশের মানুষের উপকার হবে এমন কাজ ভারত বাংলাদেশের সঙ্গে করতে চান। কিন্তু তারেক রহমান সরকারকে তারা কিন্তু এই কমিটি তার রিপোর্টে কিন্তু স্বাগত জানিয়েছেন, ওয়েলকাম করেছেন, যে তারা আশা করেন যে ভারত বাংলাদেশের মধ্যে তারা লিখেছেন 42টা যৌথ ওয়ার্কিং গ্রুপ আছে, তাদের যেন বৈঠক শুরু হয়।
কিন্তু একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করা আছে কমিটিতে, যেখানে ভারত বিরোধী যে উগ্র প্রচার ক্রমাগত বেড়েছে সেটা রোখার জন্য ভারত সরকার কি করছে। ভারত সরকার বলছে সেটা ট্র্যাক 2 বা ট্র্যাক 1.5 এ আলোচনা করা হচ্ছে, বিভিন্ন সাংবাদিকদের সঙ্গেও কথা চলছে এবং সেখানকার সুশীল সমাজের সঙ্গে কথা চলছে, যাতে ভারত বিরোধী মনোভাবটা, এবং সেটা বাংলাদেশের পক্ষে সুখকর নয়। ভারত বিরোধী মনোভাবটা সুখকর হলে কথা ছিল, কিন্তু সুখকর নয়, স্বস্তিদায়কও নয়। ফলে বাংলাদেশের সেই জন্য এই প্রশ্নটাকে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে, যেদিন সার্জিও গোর ঢাকায় পৌঁছেছেন সেই দিন রিপোর্টটা পার্লামেন্টে পেশ করা হয়েছে, রাজ্যসভা এবং লোকসভা, 2 সভাতেই। এবং আমি তো লিখেছি এখানে, দেখা যাক বাংলাদেশে প্রকাশিত হয় কিনা, কিন্তু সেখানে কিন্তু পরিষ্কার স্পষ্ট ভাষায় বলা আছে যে ভারত চায় তারেক রহমান সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে, কিন্তু তার ভিত্তিটা হবে কিন্তু একাত্ম যুদ্ধের আদর্শে, যেটা যে সম্পর্ক গড়ে উঠেছিল ভারতীয় উভয় দেশের মানুষের সৈন্যবাহিনীর রক্তপাতের মধ্যে দিয়ে, সেগুলোকে পুনরুক্তি করা হয়েছে আজকে আবার। ফলে এটা খুবই আরো তাৎপর্যপূর্ণ বিষয় আমার মনে হয়েছে, কারণ ভারত সরকার তার যে ঘোষিত নীতি তার থেকে ভারত সরকার সরেনি বা সরছে না, সেটা যিনি ক্ষমতায় থাকুন বাংলাদেশে। ভিত্তিটা হতে হবে 1971-এর মুক্তি, এবং সেই কারণেই তারা এখন বলছে যে ভারত বিরোধী মনোভাব আছে, সেটা বাংলাদেশের বহু মানুষ করে, স্বার্থান্বেষী মানুষ করেন, তাতে বাংলাদেশের মানুষের যাতে ক্ষতি হয় তার জন্যই করেন। ফলে আজকের দিনে শশী থারুর কমিটির কাছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জবাব, এটা খুবই তাৎপর্যপূর্ণ। হয়তো আগামীকাল ভারতবর্ষের বহু কাগজেই প্রকাশিত হবে বলে আমার ধারণা। ইতিমধ্যে অন্যান্য অনেক বিষয় আছে, গঙ্গা চুক্তি নবীকরণের জন্য তারা বলেছেন দ্রুত করা উচিত, তিস্তার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন। এখন এগুলো তো আছে, বর্ডার ইত্যাদি যাবতীয় দ্বিপাক্ষিক বিষয়ের যে বিভিন্ন সেক্টর, সব বিষয়ে তাদের প্রশ্ন ছিল, সব বিষয়ে বিস্তারিত দীর্ঘ রিপোর্ট। ফলে পুরোটা এখনো আমি সম্পূর্ণ খুঁটিয়ে পড়ে উঠতে পারিনি, যতটুকু পড়েছি মধ্যা বিষয় আপনাকে জানালাম। ফলে এটা আজকের দিনের জন্য একটা বার্তা। এখন দেখতে হবে সার্জিও গোর, আমি শুনেছি তিনিও বাংলাদেশে অন্তর্মুখী সমাজ, রাজনৈতিক সমাজ গঠনের পক্ষে। আওয়ামী লীগকে পুরো সম্পূর্ণ বাইরে রাখা হবে, এটা রিপাবলিকান পার্টির প্রতিনিধি এটা চান কিনা সেটা আমরা সেটা শোনা দরকার প্রকাশ্যে। দেখুন, যে কথা বলেছেন সার্জিও গোর, তিনি যা টুইট করেছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা, পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন সাংবাদিকদের যে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। কারণ গতকাল তো ভারতের দীনেশ ত্রিবেদী হাই কমিশনের সঙ্গে আলোচনা, তিনিও বলেছেন চমৎকার আলোচনা হয়েছে। তো সার্জিও গোর এবং ভারত দুজনের আলোচনাটাই এত চমৎকার যে এখন দেখা যাক এই চমৎকারিত্বটা ফলে কিনা, সেটা দেখার বিষয় আছে আর কি। তো এখন এই দুজনেরই খুশি কথা বলে, মানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দীনেশ ত্রিবেদীকেও খুশি করেছেন, সার্জিও গোকেও খুশি করেছেন। এখন যাই না, ওনার বাকি কর্মসূচি থাকলে বা জানলে তখন হয়তো জানতে পারবো বা বুঝতে পারবো কি হচ্ছে। কালকে তো আগামীকাল উনি শুনেছি কক্সবাজার পরিদর্শন করে এসে তারপরে হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন। আমি এটা শুনেছি, এটা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, উনি কয়েকজন সাংবাদিকের সঙ্গেও মিলিত হচ্ছেন। সেখানে সেই সাংবাদিক কারা আমি নাম জানি না, অনুমান করতে পারি, কিন্তু অনুমানের ভিত্তিতে তো বলা সম্ভব নয়। কিন্তু আমি বুঝতে পারি যে তাদের কারোর সঙ্গে তিনি দেখা করবেন, এবং তাদের নিজেদের পছন্দ, তারা মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস তারা ঠিক করেছে। ফলে তার একটা সাংবাদিকদের আলাপচারিতায় অনেক কিছু স্পষ্ট বেরিয়ে আসবে, এবং আশা করবো সাংবাদিকরাই যাবতীয় প্রশ্ন করবেন, যে স্বাভাবিক যেগুলো মানুষ জানতে চাইছে। অবশ্যই প্রশ্ন হতে পারে যে শেখ হাসিনা যে ফিরতে চাইছেন এ ব্যাপারে আমেরিকার কোনো মত আছে কি নেই, সেটা প্রকাশ্যে সার্জিও গোর কি বলেন সেটা দেখার বা শোনার অপেক্ষায় আপনাদের সঙ্গে আমরাও অপেক্ষা করে আছি। বলুন পূর্ণিয়া স্যার। দাদা, আমরা শুনছি যে তার প্রোগ্রামে কিছু চেঞ্জ আসছে, এরকম আপনার কাছে কি তথ্য আছে কিনা? আমি বাংলাদেশের সাংবাদিক বলতে আমি জানি যে আমাদের ডিপ্লোম্যাটিক রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ডিক্যাপ একটা আছে, সাধারণত আমেরিকান কেউ আসলে দেখা করলে ডিক্যাপের সদস্য হয়ে দেখা করেন, তাদের সবাইকে আমরা চিনি। কিন্তু তার প্রোগ্রামে কোনো পরিবর্তনের কোনো খবর আপনি পেয়েছেন?
না, আমি সেরকম কিছু জানি না পরিবর্তন কিছু হয়েছে কিনা, কিন্তু কেউ কেউ বলছেন, আমি সেটা তো এখনো ভেরিফাই করতে পারিনি, যে কোথাও একটা তার নৈশভোজের কথা ছিল সেটা বাতিল হয়ে গেছে। সেটা তো এখনো নিশ্চিত আমি হতে পারিনি যে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে, ধরুন সার্জে গোরের মতো একটা ইম্পর্টেন্ট মানুষ, তিনি ট্রাম্পের সরাসরি দূত, তিনি পৌঁছেছেন। এবং একটি কাগজ তো দেখলাম লিখতে গিয়ে তার সম্পর্কে একটা অন্য পরিচয় দিয়েছে, তিনি নাকি ঘনকুবের। এখন ঘনকুবের বলে ট্রাম্প রেখেছেন কিনা আমি জানি না, কিন্তু ট্রাম্পের ব্যক্তিগত রোগ, ফলে শেষ পর্যন্ত ধনকুবের এই সার্জেই গোর, তিনি শেষ পর্যন্ত সেই ডিনার বৈঠকটা হয়নি, বা আমি কনফার্ম করতে পারিনি হয়, মানে হওয়া স্বাভাবিক একজন বিরোধী। হ্যাঁ, আমি বলুন না, আমি আমি একটু আগের প্রসঙ্গে যেতে চাই। আপনি জানেন যে বাংলাদেশে শেখ পরিবারকে পুরোপুরি নির্মূল করার জন্য পাকিস্তানের একটা এটা স্বীকৃত, ইতিহাস স্বীকৃত যে পাকিস্তান চেয়েছিল বঙ্গবন্ধুর পুরো পরিবারটাই যেন 75-এ শেষ হয়ে যায়। এরপরেও শেখ হাসিনাকে হত্যার জন্য 21 বার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশে শেখ হাসিনার শাসন অবসানের পরে এবার পাকিস্তানে সেটা উদযাপন হয়েছে, এবং অনেকেই বলেন যে 5 আগস্ট 2024-এ পাকিস্তান আইএসআই এর বড় একটা অংশ শেখ হাসিনাকে গণভবনে হত্যার জন্য রেডি ছিল। এটা অনেকে বলে, অনেক জায়গায় আলোচনা। এবার তিনি দেশে যদি আসেন, যেভাবে বলছেন সেভাবে তিনি যদি আসেন, তাহলে বাংলাদেশে থাকা তার বিরোধীরা বেশি হুমকি, নাকি পাকিস্তান যে শক্তিটা চায় বঙ্গবন্ধু পরিবার পুরোপুরি নিঃশেষ হয়ে যাক সেই শক্তিটা বেশি হুমকি? তারপরেও তো বঙ্গবন্ধু পরিবার থাকবেন, তার সঙ্গে তার পুত্র সজীবদের জয় বা মেয়ে পুতুল সঙ্গে যাচ্ছেন এমন কোনো খবর পাইনি, বা তার বোন শেখ রেহানা যাচ্ছেন এমন কোনো খবর পাইনি। কিন্তু তিনি যখন যাবেন তার সঙ্গে প্রচুর বিদেশি গণমাধ্যম যেতে পারে বলে শুনছি। ফলে তাদের সামনে যদি হত্যাকাণ্ড ঘটে, তারা আশা করি স্পট থেকে ফ্যাকচুয়াল রিপোর্টিং করবেন। ফলে তাদের রিপোর্টিং থেকেই তো পরিষ্কার হয়ে যাবে যে কে দায়ী শেখ হাসিনার হত্যার জন্য। এবং আমার মনে হয় না যে তারেক রহমান সরকার এতটা ঝুঁকি নিতে পারবে না। আন্তর্জাতিক দুনিয়ায় খুব সমস্যার সম্মুখীন হতে হবে। মানে একটা সাবেক প্রধানমন্ত্রীকে হত্যা করা হচ্ছে, সেই দায়টা তো তাদের ঘাড়ে পড়বে না। ফলে তারেক রহমান সরকার কি এমন কিছু একটা কি সুযোগ করে দেবেন সেই পাকিস্তানি আইএসআই গোয়েন্দাদের, যে তাতে তারা নিশ্চিন্তে হত্যা করতে পারে? যদিও অনেকেই বলেন যে সবই সম্ভব বাংলাদেশে অসম্ভব বলে। ফলে এটা আমি উড়িয়ে দিচ্ছি না, কিন্তু শেখ হাসিনা বলছেন আমি তো এভাবে দীর্ঘকাল এরকম এখানে দিল্লিতে বসে নিরাপদ আশ্রয় এরকম থেকে যাব চিরকাল, এটা তো হতে পারে না, বয়স হচ্ছে। ফলে যা আবার হবে, বয়স হচ্ছে, এরপর আর কতদিনই বা বাঁচতাম, তাই না? তো যে কদিন আমি গিয়ে চেষ্টা করে দেখি একবার আমার দেশে মানুষের কাছে ফিরতে পারেন কি। কিন্তু আমি এটা বলছি আপনাকে, কোনোভাবে যদি তিনি গোপালগঞ্জ বা টুঙ্গিপাড়া পৌঁছাতে পারেন, সেখানে শেখ হাসিনাকে হত্যা করার মতো হিম্মত বা সুযোগ যারা পাবেন না, কেউ পাবেন না। যারা করতে যাবেন তারা না মার খেয়ে মারা যান, তাদের জন্য আমার আগাম চিন্তা রইল। তারা যেন সাবধানে যান শেখ হাসিনাকে আক্রমণ করতে। কারণ আমি জানি টুঙ্গিপাড়ায় মিনিমাম একটা সংখ্যা হিসেবে পেয়েছি 20 লক্ষ লোক সেদিন থাকবে সেখানে, 20 লক্ষ লোক। এখন সেটার জন্য বাংলাদেশের সেনাবাহিনী বা কি করবে সেটা আমি জানি না। সেটা ফলে এদের জন্য আমার শুভেচ্ছা রইল। আপনারা যেন বেনজির কি বলে জুলফিকার আলী ভুট্টোর মতো প্রাণ হারিয়ে ফিরে না যান। পাকিস্তানিরাই হত্যা করেছিল জুলফিকার, যিনি বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে চেয়েছিলেন। ফলে এখন এই ইতিহাস তো আছে জানা। সুতরাং এটা তাদের পক্ষে খুব স্বাভাবিক একটা হুমকি দেওয়া, ভয় পাইয়ে যদি শেখ হাসিনাকে রোকা যায়। শেখ হাসিনা যে ধরনের নেত্রী, তাকে বোধহয় ভয় পাওয়ানো খুব মুশকিল, ভয় পাওয়ানো খুবই মুশকিল। আপনার শেখ হাসিনা বিহীন টুঙ্গিপাড়াতে শেখ হাসিনা বিরোধীরা ঢুকতে পারে না, আর শেখ হাসিনা থাকলে পরে টুঙ্গিপাড়ায় ঢুকবে, এটা আসলে কেউ বোধহয় পাগলও কল্পনা করে না। আমি দাদা জানতে চাই, ওটা তো পৃথক বাংলাদেশ হয়ে যাবে সেদিন। আমি জানতে চাই যে শেখ হাসিনা, আমাদের সমাজে শেখ হাসিনার সমর্থক কর্মী রয়ে গেছে, এখনো অনেক আছে। আমরা সাংবাদিকতা করতে গেলে অনেকের প্রশ্নের মুখে পড়ি, দেখি, জানি।
আমি দেখতে পাচ্ছি যে তারা কেউ কনফিডেন্ট হতে পারছে না যে শেখ হাসিনা চলেই আসবেন কিনা, আসলে পরে লাভ কি হবে, তিনি এসে জেলে ঢুকে যাবেন, তাহলে আওয়ামী লীগের লাভটা কি। আমরা যারা এই যে দিগ্ভ্রান্তর মধ্যে আছি, মানে তারা বলছেন আওয়ামী লীগের লোকজন এই যে দেশে থেকেও একটা বন্দির মতো অবস্থা, গৃহবন্দির মতো থাকতে হয়, তাদের কি লাভ হবে। এই যে একটা কনফিডেন্সলেস সিচুয়েশন, এইটা কি একটা প্রভাব ফেলবে না শেখ হাসিনার আশা, যদি এই ধরনের আশা হয় এবং তিনি এসে জেলে ঢুকে গেলেন, তাতে কি লাভ হবে? দেখুন, এরা ইতিহাস ভুলে যান, এই আর কি। দেশ যখন স্বাধীন হয়েছিল তখন কি বঙ্গবন্ধু দেশে ছিলেন? কোথায় ছিলেন? কারাগারে ছিলেন না? তাতে কি বাংলাদেশ স্বাধীন হয়নি? স্বাধীন হয়েছিল তো। তিনি তো একটা ডাক দিয়ে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দী হয়ে গিয়েছিলেন। তাকে তো ফাঁসিরও হয়েছিল। না হয়েছে ফাঁসি, না হয়েছে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের জয়, হয়েছে তো বাংলাদেশিদের জয়, তাই না? তো সুতরাং এটা আবার ঘটবে না এমন কিছু। আমি তো বলছি বারবার, বাংলাদেশ আবার একটা ৭১-এর মুখে, আবার একটা ৭১-এর মুখে। এখন এই নিয়ে কেউ আমাকে প্রশ্ন করেন, ৭১-এ তো ভারত সঙ্গে দিয়েছিল, এখন কি সেটা করবে? সেরকম কিছু আছে? তারেক রহমান সরকারের সঙ্গে এত ঘনিষ্ঠতা। ২০০১ থেকে ২০০৬ তো বিএনপি সরকার ক্ষমতায় ছিলেন, তাদের সঙ্গে তো ভারত সরকারের সম্পর্ক ছিল, খুবই ভালো সম্পর্ক ছিল। তাতে কি হয়েছে? তাতে কি শেখ হাসিনার ক্ষমতায় আসা দেশটা আটকেছে? আটকায়নি। সুতরাং এগুলো রাজনীতিতে থাকবে, তাদের খুব স্বাভাবিক বুদ্ধিতে এগুলো মনে হচ্ছে। কিন্তু বঙ্গবন্ধু পরিবার যে ধরনের তারা ঝুঁকি নিতে, সাহস নিতে পারে, সেই ঝুঁকি বা সাহস আর কোন দলের পক্ষে নেওয়া সম্ভব হয় না। ফলে লাভ হবে মানে তারা আবার মুক্ত বাংলাদেশ দেখতে পারেন, এটুকুই লাভ হবে, আর কিছু না। বর্তমানে পরাধীন অবস্থায় আছেন যদি বলি, তাহলে তখন তারা লাভবান হবেন। স্বাধীন বাংলাদেশ আর একবার দেখবেন, দ্বিতীয়বার স্বাধীন। এবং ডিসেম্বর তো বিজয়ের মাস, কি আত্মসমর্পণ করে সেটা দেখার জন্য সবাই দেখবেন তারা। শেখ হাসিনা দাদা, নাকি তার আরেক বিরুদ্ধে যারা তারা। আরেকটা টপিক, আবার দীনেশ ত্রিবেদীর ইয়েতে চলে যাই। আপনি জানিয়েছেন, আপনি বলেছেন যে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদী দেখা করেছেন। সেখানে তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ যেটা ঝুলে আছে, এটা নিয়ে কথা বলতেছেন। দীনেশ ত্রিবেদীও বলেছেন যে এটার দিকে ভারত তাকিয়ে আছে। হ্যাঁ, এই এই সফরটা হলে পরে কি ধরনের ফলাফল আনবে, কি ধরনের প্রভাব পড়বে, আর যদি না হয় কোনো কারণে, তাহলে কি হতে পারে? না হলে বাংলাদেশের ক্ষতি, না হলে বাংলাদেশের ক্ষতি, এক কথায়। কারণ এটা তো শুধু ভারতের নয়। শুনুন, তারেক রহমান সরকারের পক্ষে একটা সুবিধা যে তিনি ভারতের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সফরে আসছেন না। তিনি ব্রিক্স, একটা আন্তর্জাতিক বহুদেশীয় মঞ্চের একটা শিখর সম্মেলনে আসছেন বিশেষ অতিথি হিসেবে। সেই সময় প্রত্যেকটা দেশের সঙ্গে তার বৈঠক হতে পারে, চীনের সঙ্গে হতে পারে, রাশিয়ার সঙ্গে হতে পারে। ভারতের তো খবর নিশ্চিত আসছেনই। এখন ভ্লাদিমির পুতিন কিছুদিনের মধ্যে কনফার্ম হতে পারে। ১১টা দেশ, তার মধ্যে ইরানও আছে। ফলে এইসব দেশের প্রত্যেকের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তারেক রহমানের একটা সাক্ষাতের সম্ভাবনা আছে, ভারত ছাড়াই। এরপরে ধরুন ভারত, কিন্তু তিনি এলে প্রত্যেকটা দেশ কিন্তু শেখ হাসিনা প্রসঙ্গ উত্থাপন করবে। তারা জানতে চাইবে যে বাংলাদেশে কি ধরনের রাজনীতি হচ্ছে, কি রাজনীতি হচ্ছে। আচ্ছা, চীন তো জানেই, কিন্তু বাকিরা অনেকে আরো স্পষ্ট ভাষায় তারেক রহমানের কাছে জানতে চাইতে পারে। এটা আমি জানি না এটা যে ভারতের কোনো কৌশল কিনা, যে এদেরকে দিয়ে প্রশ্ন করিয়ে জানা যে সত্যি সত্যি বাংলাদেশে শেষ পর্যন্ত ইনক্লুসিভ পলিটিক্স হবে কি হবে। এখন সেটা ভারতের সঙ্গে যখন কথা হবে, তখন ভারত নিশ্চয়ই অন্য যাবতীয় দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করা, যেগুলো যেগুলো বন্ধ হয়ে আছে সেগুলোকে শুরু করা ইত্যাদি বিষয় তো শুরু হতেই পারে আলোচনা। কিন্তু তার সঙ্গে তো এটা অবভিয়াস ব্যাপার না যে সেখানে প্রসঙ্গটা তো অনুচ্চারিত থেকে যাবে, এটা হতে পারে। তারা তাদের মত বলবেন শেখ হাসিনা সম্পর্কে, কিন্তু ভারত তার মত শুনবেন এবং তাদের মতামত বলবেন। ফলে বিষয়টা আলোচনা, সেপ্টেম্বরটা সেই জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ সময়, যে সময়তে এই বিষয়ে একটা কোনো সিদ্ধান্ত হয়তো জানা যেতে পারে। বা তারেক রহমান সরকার, যেমন তারেক রহমান সরকারের পক্ষে প্রকাশ্যে ঘোষণা করা সম্ভব নয় যে আমরা শেখ হাসিনাকে সাদরে লাল কার্পেট দিয়ে অভ্যর্থনা জানাচ্ছি, এটা তো সম্ভব না। কিন্তু আর কি করা যেতে পারে সেটা নানাভাবে
পথ আছে, যদি চান, সদিচ্ছা যদি তাকে অনেক কিছু করতে পারে, যেটাতে ভারত হয়তো চাইতে বোঝাতে যে যেটা আজকে ভারত সরকারের উত্তর, ইনক্লুসিভ সোসাইটি দরকার এবং ৭১-এর মুক্তিযুদ্ধের আদর্শে বাংলাদেশ প্রয়োজন। তো সেই ৭১-এর মুক্তিযুদ্ধের বাংলাদেশ, তাতে বিএনপিও অংশীদার ছিল। ফলে তারা এবং আওয়ামী লীগ দুটোই তো ৭১-এর মুক্তিযুদ্ধের পক্ষের লোক, না তো জামায়াত না এনসিপি। এনসিপি তো জন্মই হয়, তাদের বাবারা হয়তো লড়াই করে থাকতে পারে, তাদের জানেও না। আমার জানি না তারা করেছিলেন কিনা, তাদের সন্দেহ আছে। বিশিষ্ট আপনাদের বুদ্ধিজীবী যে ছাত্ররা উঠেছেন, তিনি তো প্রকাশ্যে বই লিখেছেন যে ৭১-এর যে সংবিধান সেটাই ফ্যাসিবাদী সংবিধান। আমি আর নাম বলে তাকে বিখ্যাত করতে চাইছি না। তিনি, তার স্ত্রী একসময় ইউনূসের উপদেষ্টা হয়েছিল, মৎস্য উপদেষ্টা, এসেই ভারতের মাছ রপ্তানি বন্ধ করে দিতে চেয়েছিল। এবং তার সঙ্গে তিনি আবার তার আগে পার্লামেন্টে মহিলাদের সংরক্ষণেরও বিরোধী ছিলেন। একজন মহিলা হয়ে মহিলা সংরক্ষণের বিরোধী ছিলেন। মানে বুঝতে পারছেন তো কি ধরনের পুরুষতান্ত্রিক মানসিকতার তারা। মানে সোজা কথা, খুব পিছিয়ে পড়া মানুষ, চিন্তাশীল, নিজেদের দার্শনিক বলে থাকেন, আসলে পিছিয়ে পড়া দার্শনিক, পিছিয়ে পড়া চিন্তার নেগেটিভ, নেতিবাচক চিন্তার দার্শনিক। এরা সমাজের কিন্তু কোনো উপকার করতে পারেন না, ক্ষতিই করতে। এখন ধীরে ধীরে একটু বিচ্ছিন্ন হয়ে গেছেন, দেখি, সেটা অন্য বিষয়। কিন্তু যেটা বলবো, আর একটা বিষয় হয়তো আলোচনায় আসতে পারে সার্জিয়াগোরের সফরে, আমার মনে হয় যে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনে যেটা বিএনপি তাকে চায়, যেটা বিএনপির ইচ্ছা আছে, তাকে দিয়ে করতে চায়, সবই ঠিক কথা। কিন্তু এখন সার্জিয়াগোর তাদের পছন্দ কি, তারা কি রিপাবলিকানদের মতো, এই ডেমোক্র্যাটদের মতো আবার ইউনূসকে চাইবেন কি চাইবেন না। ইউনূস একটু হাল ছেড়ে বসে আছেন এমন কিন্তু নয়, তিনিও সব ধরনের কলকাঠি আছে। ফলে সার্জিয়াগোর ঢাকা থাকা অবস্থায় ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন কি করলেন না, এটার দিকেও আমাদের সকলের চোখ থাকা উচিত, আর কি রাখা উচিত। তিনি কার কার সঙ্গে, বা কিছু যে বললেন যে তার সফরসূচি কাটছাট হয়েছে, সেটা জানা দরকার আর কি। কাটছাট বলতে কি বোঝাচ্ছে? তিনি কক্সবাজার থেকে ফিরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন, আরো অনেকের সঙ্গে সাক্ষাৎ করার তার কথা, ইনক্লুডিং সাংবাদিক। তো এখন দেখা যাক সেটা হয় কি হয় না। আমি দাদা শেষ প্রসঙ্গটা তোলার আগে আমার নিজের সাংবাদিক হিসেবে একটা পর্যবেক্ষণ আপনাকে জানিয়ে দিই। বাংলাদেশের রাজনীতিতে এবার এ মাসে এসে প্রমাণ হয়েছে যে এনসিপি আসলে আর প্রাসঙ্গিক না। আমি অনেক সময় আমার আলোচনা, ব্যক্তিগত শোগুলোতে আমি বলি যে আমার প্রেডিকশন হলো যে এই দলটা বাংলাদেশে ফ্রিডম পার্টির মতো একসময় বিলীন হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তারা একটা পদযাত্রা করছে, সেখানে লোক হয়ই না, বলতে গেলে একদমই লোকজন হয় না, পাবলিক পার্টিসিপেশন তো নাই, তাদের নেতা কর্মীও খুব কম। আমি আরেকটা প্রসঙ্গে যেটা যেতে চাই, আপনার একটা কথা আমাকে অনেকেই, গতকালও আমাকে একজন রেফারেন্স দিয়েছে, বলেছে যে দাদাকে আপনি জিজ্ঞেস করেছিলেন বাংলাদেশ ভারত সম্পর্কটা কখন ভালো হবে, দাদা উত্তর দিয়েছিলেন যে যখন থেকে টুরিস্ট ভিসাটা ওপেন হয়ে যাবে আপনি ধরে নেবেন সম্পর্কটা ভালো হয়ে যাচ্ছে বা গেছে। টুরিস্ট ভিসাটা ওপেন হলো বেশ অনেকদিন, 2-3 সপ্তাহ হয়ে গেল, কিন্তু কোথায় যেন সম্পর্কে এখনো একটা টানাপোড়েন মনে হয়, একটু অবিশ্বাস মনে হয়, একটু দোলাচল, একটু পাকিস্তানের দিকে বেশি দুর্বলতা এরকম মনে হয়। এটার কারণটা কি? আমার মনে হয় ভিসার ব্যবস্থা যতটা সহজে ঘোষণা হয়েছিল উন্মুক্ত হওয়ার, ততটা কিন্তু উন্মুক্ত হয়েছে কিনা আমার একটু সন্দেহ আছে। একটু বোধহয় ভারত সরকার রাশ টেনেছে কোনো কারণেই। তার কারণ যেটা ভাবা হয়েছিল যে এই ধরনের একটা যে মানুষের উপকারের জন্য যে একটা সিদ্ধান্ত হলো, তাতে যে ধরনের প্রতিদান, প্রতিদান তো নয়, আমি বলছি তার যে একটা পাল্টা কিছু করা, উল্টে কিছু করা সরকারের পক্ষ থেকে। আমি তো বলছি তো, তারেক রহমান সরকারের ক্ষমতায় আসার পর থেকে আপনি একটা কোনো উদাহরণ দিতে পারবেন না যে উদাহরণে যে তারা ভারতের জন্য এত কিছু করেছে। কি করেছেন? কিছুই তো করেননি, না কিছু করতেও চাইছেন না, অথচ ভারত থেকে সুবিধা আদায় করতে চাইছেন চাপ দিয়ে, ভয় দেখিয়ে, এরকম ভাবছেন আর কি। সেটা ভারতকে ভয় দেখিয়ে তো কোনো লাভ নেই। আমার মনে হয় বাংলাদেশের নিজেদের ক্ষতি হবে, ভারতের অবশ্যই ক্ষতি হবে না যে তা না, ভারতের নিশ্চয়ই ক্ষতি হতে পারে, কিন্তু তার চেয়ে বেশি ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের সাধারণ মানুষ। ফলে সেইটার দিকে মাথায় রেখে তাদের আরো বেশি প্রোঅ্যাক্টিভ স্ট্যান্ড নেওয়া উচিত বলে আমার মনে হয়। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে, কিন্তু তারেক রহমান, আমিও আশা করছি দীনেশ ত্রিবেদীর মতো তিনি আসবেন। যেটা বলেছেন অধীর আগ্রহে অপেক্ষা করছি, কিন্তু দীনেশ ত্রিবেদী এটাও বলেছেন সিদ্ধান্তটা কিন্তু প্রধানমন্ত্রী নেবেন।
আমরা আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। তবে তিনি এলে আমরা অধীর আগ্রহে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত আছি আর কি। সেটা বলেছেন আর কি। ফলে এখনো তো সত্যি সত্যি তারেক রহমান সরকার তো যদিও ইতিমধ্যে ব্রিক্সের সম্মেলনের জন্য মিডিয়ার অ্যাক্রিডিটেশন শুরু হয়ে গেছে। মিডিয়ার অ্যাক্রিডিটেশনের জন্য ৩১শে অগাস্ট হচ্ছে শেষ তারিখ। তার মধ্যে আবেদন করতে হবে যারা কভার করতে চান। ফলে বাংলাদেশের যারা কভার করতে চান তাদেরকেও কিন্তু এই সুযোগে সাংবাদিকরা কিন্তু ভিসা পেতে পারেন, যেটা বাংলাদেশ যে চট করে ভিসা পেতে অসুবিধা হচ্ছে। ফলে সেই সময় ব্রিক্সের জন্য তারা যদি আবেদন করেন তাদের চট করে না করাটা অসুবিধা, কিন্তু সেটা তখনই হতে পারে সেখানে কোনো প্রতিনিধিকেও তারেক রহমান এলে হবে না, সেখানে প্রধানমন্ত্রীকে আসতে হবে। প্রধানমন্ত্রী এলেই সেটা সম্ভব, এবং আমার ধারণা এখনো আমিও আশা করছি যে প্রধানমন্ত্রী হয়তো আসবে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এনসিপির গত 2 দিনে কয়েক দফা হামলা হলেও জাতীয় রাজনীতিতে বড় আলোচনার ইস্যু এখন কূটনীতি আর কূটনৈতিক হাই প্রোফাইল বৈঠক। বাংলাদেশের যোগ দেওয়ার 1 মাসের বেশি সময় পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার একদিন পরেই বাংলাদেশে এসেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের দক্ষিণ এশীয় বিষয়ক বিশেষ দূত সার্জিও ঘোষ। আবার সার্জিও ঘোষ বাংলাদেশে ল্যান্ড করার আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছুটে গিয়েছিলেন চায়না ও পাকিস্তানি রাষ্ট্রদূত। কূটনৈতিক মহলের জোর আলোচনা হলো চীন সহ ভূ রাজনৈতিক ইস্যুতে তিস্তা প্রকল্প সহ একাধিক বিষয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের স্বার্থ এক হওয়ায় বিষয়গুলো নিয়ে বাংলাদেশকে বার্তা দিতে সার্জিও ঘোষ বাংলাদেশে এসেছেন। আবার এমন একটি সময় ঘোষ বাংলাদেশে এসেছেন যার আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ পাঠিয়েছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে ব্রিক্স সম্মেলন হলেও সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে 1-to-1 বৈঠক করতে চায় বাংলাদেশ সরকার। সে বিষয়টির নিশ্চয়তা পাওয়া গেলেই তারেক রহমান ভারতে যেতে পারেন। আর সে বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও আঞ্চলিক ভূরাজনৈতিক অনেক ইস্যুর জট খুলতে পারে। 29শে জুলাই বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দীনেশ ত্রিবেদী ঢাকায় এসে দায়িত্ব নিয়েছেন গত 25শে জুন। গুনে গুনে 1 মাসেরও বেশি সময় পারলেও এতদিন পর্যন্ত বাংলাদেশের কোনো শীর্ষ ব্যক্তির সাথে তার বৈঠক হয়নি। ভারতের হাইকমিশনার হিসেবে ঢাকায় আসার পর এটাই ছিল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। আবার বৈঠকটি হলো এমন একটা সময় যার একদিনের মধ্যে বাংলাদেশে আসছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত সার্জিও ঘোষ। বাংলাদেশ ভারত সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে, কোন দিকে মোড় নিতে যাচ্ছে এবং কোন কোন ইস্যুতে ঝুলে আছে তা বোঝার জন্য 29শে জুলাই প্রথমবারের মতো বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আর ভারতের রাষ্ট্রদূত, যিনি আবার মন্ত্রী পদমর্যাদার, এই দুজন কি বলেছেন তা ব্যাখ্যা করা দরকার। দর্শক, বাংলাদেশ ভারত সম্পর্ক 24-এর 5ই আগস্টের পর থেকে ইতিহাসের সর্বোচ্চ তলানিতে গিয়ে ঠেকেছিল। যদিও গোপন চুক্তি, 26 লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে, দেশ বিক্রির বহু অভিযোগ ইউনূসের আমলে তার মদতপুষ্টরা করলেও সেসব অভিযোগ যে ভিত্তিহীন সেটি পরিষ্কার হয়ে গিয়েছিল। বিএনপি ক্ষমতা আসার পর মনে করা হয়েছিল সে সম্পর্কের উন্নতি হবে, কিন্তু ঐতিহাসিকভাবে বিদ্যমান পুরাতন কিছু ইস্যু আর 5ই আগস্টের পর তৈরি হওয়া নতুন কিছু ইস্যুর কারণে সম্পর্কের উন্নতি হলেও পুরোপুরি যে স্বাভাবিক হয়নি সেটি নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা আছে। কিন্তু দুই দেশের সরকারি পর্যায় থেকে বিষয়টি নিয়ে সোজা সাপটাভাবে কথা বলা হয় না। প্রথম আলোর খবর বলা হচ্ছে, দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের বলেছেন, দুই নিকট প্রতিবেশী দেশের সম্পর্কে কিছু অস্বস্তি বা ইরিটেশন আছে, সেটা দীনেশ ত্রিবেদীও জানেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও জানেন। এগুলো নিরসন করার প্রয়োজন, সেই প্রয়োজনীয়তা তো সবাই উপলব্ধি করে না। তবে দুই দেশের সম্পর্ক রিসেটের বা নতুন করে শুরুর ব্যাপারে দুজনেই ঐক্যমত্য পোষণ করেছেন। দর্শক, খেয়াল করে দেখুন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছেন দুই প্রতিবেশীর সম্পর্ক এমন কিছু বিষয় আছে যেগুলো অস্বস্তিকর। তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এগুলো যে সেটেল করবে তার প্রয়োজনীয়তা সবাই উপলব্ধি করে না, কিন্তু বর্তমান সরকার নতুন করে শুরু করতে চায়। প্রশ্ন হলো, এই ইস্যুগুলো কি কি যেগুলোর কারণে দুই দেশের সম্পর্ক থমকে আছে?
বাংলাদেশের দিক থেকে বিবেচনা করলে সীমান্তে পুশিন সমস্যা, তিস্তা ও গঙ্গার পানি, এই ইস্যুগুলো ঐতিহাসিকভাবে ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েনটা জিয়ে রেখেছে। ডেইলি স্টার খবরে বলা হয়েছে, তিস্তা চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা যায় না এমন কোনো সমস্যা নেই। শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ এবং দুই দেশের জনগণের কল্যাণ। অন্যদিকে ডিসেম্বরের শেষ হচ্ছে গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ। এই চুক্তি নবায়নের সময় ঘনিয়ে আসার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে দুই দেশেরই একটি করে ওয়ার্কিং গ্রুপ রয়েছে, তারা সক্রিয়ভাবে কাজ করবে এবং পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখবে। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা যায় না এমন কোনো সমস্যা নেই। তবে এসব ইস্যুকে ছাড়িয়ে ২৪-এর ৫ই আগস্টের পর প্রতিবেশী এই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে তিনি সবশেষ রয়টার্স ও এপির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন তিনি। রয়টার্সকে টেলিফোন সাক্ষাৎকারে এমন কথা বলার পর থেকে বাংলাদেশের সরকারি ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া এবং আলোচনা হতে দেখা যাচ্ছে। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই খবরকে বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, স্বাভাবিকভাবে বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক বিষয়গুলোর টানাপোড়েন আদৌ দূর হবে কিনা তা অনেকখানি নির্ভর করছে এই ইস্যুটির উপর। যদিও বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হচ্ছিল, প্রত্যর্পণ চুক্তির অধীনে শেখ হাসিনাকে ফেরত চেয়ে একাধিকবার বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে নোট ভার্বাল পাঠিয়েছে। ভারত সরকারও বিষয়টি স্বীকার করে আনুষ্ঠানিকভাবে ওই অনুরোধের আইনি দিক পরীক্ষা করছে বলে জানিয়েছে। আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, শেখ হাসিনার ফিরে যাওয়া না যাওয়া একান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত আর তার নিরাপত্তা ইস্যুটি একসাথে জড়িত। কিন্তু পারস্পরিক সমঝোতা ছাড়া যে শেখ হাসিনার ইস্যুটি শুরু হবে না, সেটি এতদিনে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। প্রশ্ন হলো, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পরে পারস্পরিক সমঝোতার তীব্রতা বাড়লেও উদ্যোগ কি নেওয়া হয়েছে? দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, শেখ হাসিনা ইস্যুতে আলোচনা হয়েছে কিনা সে প্রশ্নে খলিলুর রহমান বলেন, দুই দেশের মধ্যে যে বিষয়গুলো আছে আগামী দিনে সব নিয়ে তো আলোচনা হবে। অর্থাৎ বাংলাদেশ সরকার বিষয়টি নিয়ে আলোচনার পথ খুলে দিয়েছে। বোঝা যাচ্ছে যে ইস্যুটি নিয়ে এই মুহূর্তে দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্ক বেশি আটকে আছে, সেই ইস্যুটি নিয়ে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক আলোচনার পথ খুলতে যাচ্ছে। সে আলোচনা ঠিক কবে শুরু হতে পারে এমন ইঙ্গিত পাওয়া গেছে খলিলুর রহমান এবং দীনেশ ত্রিবেদীর বৈঠক থেকে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বুধবার বলেছেন, এমন কোনো সমস্যা নেই যা সমাধান করা যায় না। একই ধরনের কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও। ভারতীয় হাইকমিশনার আশা করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গঠনমূলকভাবে এগিয়ে যাবে। সূত্রগুলো বলছে, আগামী 12-13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিক্সের সম্মেলন অনুষ্ঠিত হবে। যদিও বাংলাদেশ ব্রিক্সের সরাসরি সদস্য নয়, তারপরও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ পাঠিয়েছেন। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত 14 জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী 12-13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। ব্রিক্স উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট। বিমস্টেক হলো বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সহযোগিতার জোট। ব্রিক্সের আউটরিচ পর্বে সাধারণত সদস্য নয় এমন নির্বাচিত দেশ ও আঞ্চলিক সংস্থার নেতাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারত এই আমন্ত্রণটি দুটি দেশের সম্পর্কের কারণে পাঠায়নি, পাঠিয়েছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট বিমস্টেকের সভাপতি হিসেবে। সে কারণে বাংলাদেশ সরকার নিশ্চিত হতে চায়, ভারত সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় 1-to-1 বৈঠক করা যাবে কিনা। এর নিশ্চয়তার উপর নির্ভর করছে তারেক রহমান ব্রিক্সের সম্মেলনে যাবেন কি যাবেন না সেই সিদ্ধান্ত। তবে দিল্লির কূটনৈতিক সূত্র বলছে, 29 জুলাই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বিষয়টি ভারত সরকারের শীর্ষ পর্যায়কে জানিয়েছেন।
আশা করা হচ্ছে বর্তমান ঢাকা দিল্লি সম্পর্কের প্রেক্ষাপটে শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হতে পারে এবং সে বৈঠকে খুব গুরুত্বপূর্ণ 4 থেকে 5টি ইস্যু নিয়ে আলোচনা হবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারতের সাথে চলমান এসব ইস্যু এবং দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাচ্ছে সেটি শুধু ভারত বাংলাদেশ নয়, এর সাথে আরো একটি দেশ জড়িত এবং সেটি হলো আমেরিকা। বিশেষ করে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এই মুহূর্তে বাংলাদেশ সফরে আসায় এই আলোচনাটি আরো জোরালো হয়ে উঠেছে। দৈনিক মানব জমিন তার এই সফরকে ঘিরে শিরোনাম করেছে ঢাকার ওয়াশিংটন পরীক্ষা। রিপোর্টটিতে বলা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য নতুন এক পরীক্ষার মুহূর্ত তৈরি করেছে ওয়াশিংটন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেজিং সফরের 33 দিনের মাথায় ঢাকায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। গত জানুয়ারিতে নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাংলাদেশ সফরে এসেছেন তিনি। 30 জুলাই গোর ঢাকায় আসেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন এই মার্কিন কূটনীতিক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সন্ধ্যা 6টার পর পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত তাদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বৈঠকে বসেন। পরে খলিলুর রহমানের সঙ্গে প্রায় 20 মিনিট একান্তে কথা বলেন সার্জিও গোর। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে সার্জিও গোর লিখেছেন, অনেক ইতিবাচক অগ্রগতি ঘটেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে সার্জিও গোরের সফরকে ঘিরে ঢাকা, নয়াদিল্লি ও বেজিং এই ত্রিভুজের ভূরাজনৈতিক সমীকরণও আলোচনায় উঠে এসেছে। যদিও বাংলাদেশের পক্ষ থেকে সরকারি পর্যায়ে সফরটিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ হিসেবেই তুলে ধরা হচ্ছে। মার্কিন বিশেষ দূতের সফরের আগের দিন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে তার বৈঠকের প্রসঙ্গ টেনে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন খলিলুর রহমানের কাছে। তিনি বলেছিলেন, দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলেছেন, ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠকটি প্রয়োজনীয় ছিল বলে যত দ্রুত সম্ভব অনুষ্ঠিত হয়েছে। প্রশ্ন হলো, ভারতীয় হাই কমিশনার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন 25 জুন। 1 মাস 5 দিন পরে কেন এই বৈঠক প্রয়োজনীয় হয়ে উঠল, তাও ঠিক সার্জিও গোরের সাথে বৈঠকের আগের দিন। 30 জুলাই গোরের সাথে বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন সেখানেও দাবি করেছেন ভারত ও চীন ইস্যুতে তাদের কোনো কথা হয়নি। ঢাকার কূটনৈতিক সূত্রগুলোর দাবি, এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে আমেরিকার বড় মাথা ব্যথা চীন। তিস্তা মহাপরিকল্পনায় চীনের অংশগ্রহণের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের অবস্থানে উল্লেখযোগ্য মিল রয়েছে। মানবজমিনের রিপোর্টে বলা হয়েছে, এই প্রকল্পকে শুধু উন্নয়ন প্রকল্প হিসেবে নয়, আঞ্চলিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও বিবেচনা করছে নয়াদিল্লি। ফলে তিস্তা নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ সিদ্ধান্ত ওয়াশিংটনেরও বিশেষ আগ্রহের বিষয়। প্রধানমন্ত্রীর বেজিং সফরের আগে তিস্তা প্রকল্প নিয়ে নিজেদের অবস্থান আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানিয়েছিল ট্রাম্প প্রশাসন। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য সহ নানা বিষয়ে টানাপোড়েন থাকলেও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে দুই দেশের সিদ্ধান্ত অভিন্ন। অর্থাৎ এক্ষেত্রে ওয়াশিংটনের কাছে নয়াদিল্লির উদ্বেগ বেশি গুরুত্বপূর্ণ। শুধু তিস্তা প্রকল্পই নয়, চীনের চাওয়া চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর আর চীনা সামরিক সরঞ্জাম কেনা নিয়েও মার্কিনীদের মাথা ব্যথা আছে। সার্জিও গোরের বাংলাদেশ আসা উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন সামাজিক মাধ্যমে যে পোস্ট দিয়েছেন সেখানেও আলোচ্য বিষয়ের মধ্যে আঞ্চলিক নিরাপত্তার ইস্যুটি তিনি উল্লেখ করেছেন। এই আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মার্কিন প্রশাসন ভারত সরকারের মিত্র, অন্যদিকে মার্কিন প্রভাব নিয়ে চীনও চিন্তিত। 30 জুলাই সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। তারেক রহমান যেদিন চীন সফরে গিয়েছিলেন সেদিন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছিলেন। আবার 30 জুলাই দুপুরে দেখা করেছিলেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই যে পরস্পর বিরোধী দেশগুলোর প্রতিনিধিদের এত তৎপরতা, এটি প্রমাণ করে ভূ রাজনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তার ইস্যুতে গোরের এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, চীন ও ভূরাজনৈতিক ইস্যু ছাড়া আরেকটি ইস্যু আছে যেটি সাম্প্রতিক সময় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির গণ্ডি ছাড়িয়ে ভূরাজনৈতিক আলোচনার ইস্যুতে রূপ নিয়েছে। ইস্যুটি হলো শেখ হাসিনার
প্রত্যাবর্তন প্রসঙ্গ। কূটনৈতিক সূত্রগুলো বলছে বিষয়টি সরাসরি এখন ভারত সরকারের জন্য শীর্ষ ইস্যুতে পরিণত হয়েছে। বিশেষ করে কয়েকদিন আগে রয়টার্সকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন তিনি ডিসেম্বরের মধ্যে আদালতে ফিরে আত্মসমর্পণ করবেন। সবশেষ 30শে জুলাই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপিকেও তিনি একই কথা জানিয়েছেন। এছাড়া একই দিন আউটলুকে তার আরও একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেছেন তিনি দেশে ফিরলে 3টি সম্ভাবনার যে কোনো একটি ঘটতে পারে। সেগুলো হলো তাকে মেরে ফেলা হতে পারে, তিনি গ্রেপ্তার হতে পারেন, তাকে নির্যাতন করা হতে পারে। তা সত্ত্বেও তিনি ফিরে আসবেন বলে জানিয়েছেন। আবার আউটলুকে ছাপা হওয়া সাক্ষাৎকারটিতে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে বৈশ্বিক শক্তিগুলোর কোনো সহযোগিতা আছে কি না তা জানার চেষ্টা করা হয়েছে, কিন্তু এ ব্যাপারে শেখ হাসিনা কোনো দেশের নাম উচ্চারণ করেননি। চীনের ব্যাপারে তার এই সাক্ষাৎকারটিতে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ইস্যু নিয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গোরের সঙ্গে কথা হয়েছে ভারতীয় কূটনীতিকদের। তারা মনে করছে আওয়ামী লীগকে রাজনৈতিক বৃত্তের বাইরে রাখলে বাংলাদেশে অসন্তোষ বাড়তে পারে, যেটি ভূ রাজনৈতিক বিবেচনায় ক্ষতিকর হতে পারে। সূত্রগুলো বলছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইস্যুতে ভারতের সাথে 1-to-1 আলোচনা হবে তারেক রহমানের দিল্লি সফরে। সার্জিও গোরের সাথে তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে 1 আগস্ট। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে সেই বৈঠকের পরই অনেক জল্পনা কল্পনা পরিষ্কার হয়ে যাবে। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। লতিফ সিদ্দিকী আবারও গ্রেপ্তার। কেন তিনি গ্রেপ্তার হলেন? কি কারণে তাকে গ্রেপ্তার করা হলো? এর আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল কি কারণে আপনারা জানেন? সেইখানে তিনি নাকি মুক্তিযোদ্ধাদের একটা বিষয়ে প্রোগ্রাম ছিল মুক্তিযোদ্ধাদের নিয়ে, সেখানে তিনি উপস্থিত হওয়ার কারণে তাকে গ্রেপ্তার করেছিলেন এবং বেশ কয়েক মাস জেল খাটার পরে তাকে আবার মুক্তি দেওয়া হয়েছিল। আবারও বঙ্গবীর কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকী গ্রেপ্তার করা হলো। বৃহত্তর ময়মনসিংহ জেলার সিংহপুরুষ লতিফ সিদ্দিকী, তাকে হঠাৎ করে কেন গ্রেপ্তার করলো? এখন তো আওয়ামী লীগ কোনো আন্দোলনে যাচ্ছে না, এমনকি তিনি কিন্তু শেষের দিকে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ছিলেন। আওয়ামী লীগ তাকে দল থেকে খারিজ করে দিয়েছিল। কেন? তার সদস্য পদ ছিল না। কেন? তিনি হজ নিয়ে সমালোচনা করেছিলেন, মৌলবাদী শক্তিকে নিয়ে সমালোচনা করেছিলেন, যার জন্য তার এমপিত্ব, মন্ত্রিত্ব, দলীয় পদ সবই চলে যায়। এই দেশটা বড় অদ্ভুত। এখানে মৌলবাদের সমালোচনা করলে এমপিত্ব, মন্ত্রিত্ব চলে যেতে পারে। তার আরেকজন ছিলেন, সেটা হলো মোরাদ হাসান এমপি। তিনি আমাদের সরিষাবাড়ির আসনের এমপি। তিনি বলেছিলেন ৭২ সংবিধানে ধর্মনিরপেক্ষতা থাকতে হবে, রাষ্ট্রধর্ম ইসলামকে তিনি প্রশ্ন করেছিলেন। তার জন্য দেখলাম শুধু বিএনপি না, জামাত, হেফাজত না, চর্ম নয়, চামড়া নাই, পীরেরা নয়, এমনকি আওয়ামী লীগেরা তার সমালোচনা করতো। যদিও বাংলাদেশ আওয়ামী লীগের 4 মূলনীতির অন্যতম একটা হলো ধর্মনিরপেক্ষতা। সেখানে রাষ্ট্রধর্ম ইসলাম স্বীকৃত নয়, কিন্তু তারপরেও এমপি মুরাদ হাসানকে সমালোচনা করা, যাই হোক সেটাও বাদ দিলাম, আমরা ওইদিকে যাচ্ছি না। লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হলো কি মামলায় জানেন? শাপলা চত্বরের মামলায়। শাপলা চত্বরের এই যে আমাদের হেফাজতে ইসলাম, তারা আসছিল সেদিন সরকার দখল করতে। একটা সরকার থাকতে যখন আপনি ঘোষণা দিবেন, সেখানে প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হয়েছে, প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে, তাহলে তারা কি রাষ্ট্রের আইনে বিদ্রোহী নয়? তাদের তো সবার জেলে থাকার কথা ছিল। যারা তখন আওয়ামী লীগ তো অত্যন্ত ভদ্রতার পরিচয় দিয়েছিল, যে একটা সরকার থাকতেই এই হেফাজতিরা তাদের প্রধানমন্ত্রী ঘোষণা করলো, প্রেসিডেন্ট ঘোষণা করলো নিজেদের। আমি যদি এখন নিজেকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আমি স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করলাম নিজেকে, বা যে কোনো মন্ত্রী ঘোষণা করলাম, আমার জেল হবে না বাংলাদেশ আইনে? এটা রাষ্ট্রদ্রোহিতা না? বলেন কিনা? তাহলে তারপর এটি কোন সরকার? যে সরকার একটা সন্ত্রাসের মাধ্যমে এসেছে, মুক্তিযুদ্ধ বিরোধী সরকার। এই সরকার থাকতে যদি আমি আরেকটা সরকারের ঘোষণা করি প্রধানমন্ত্রী হিসেবে, কাউকে প্রেসিডেন্ট হিসেবে, তাহলে কি রাষ্ট্রদ্রোহী মামলা হবে না আমার নামে? আর সেই জায়গায় একটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় ছিল, তার বিরুদ্ধে আপনি
শাপলা চত্বরে দাঁড়িয়ে ঘোষণা করলেন, যেটা কিন্তু তারা বলা হয়েছিল যে হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল না, অথচ হেফাজতে ইসলাম নামটা একটা কুফরি ইসলামের দৃষ্টিতে। কারণ ইসলাম হেফাজত করবেন আল্লাহ, তার ফেরেশতারা আছে, না থাকলেও তো অন্তত পক্ষে আবাবিল পাখি আছে। হঠাৎ করে হেফাজতে ইসলাম বানায় ফেললো বাংলাদেশের হাটাজারি মাদ্রাসার কিছু লিল্লাখর মৌলবী আর কিছু বলৎকার মৌলবী মিলে বাংলাদেশে হেফাজতে ইসলাম বানায় ফেললো। আমি নিজে এনটিভিতে একটা অনুষ্ঠান দেখেছিলাম, তিনি সেখানে দাবি করেছিলেন যে হেফাজতে ইসলাম নামটাই শব্দটাই কুফরি। আসলে এরা, আমি বারবার বলেছি, এটা হেফাজতে ইসলাম নয়, এরা হচ্ছে হেফাজতে পাকিস্তান। হেফাজতে ইসলাম না লিখলে তারা মার খাবে। হেফাজতে পাকিস্তানে এখনো যদি কোনো দল করে সেটা লাতিউষ্টা হবে, এই ভয়ে তারা সেটার নাম রেখেছে হেফাজতে ইসলাম। এই হেফাজতে ইসলামকে সামনে রেখে আমরা দেখেছি বিএনপি, জামাত এবং অন্যান্য দলগুলো ক্ষমতায় যাওয়ার প্রক্রিয়া করেছিল, আর তারা নিজেরাই ঘোষণা করেছিল। সবচেয়ে একটা বিষয়, আশ্চর্যের বিষয় মনে করে দেই, আজকে কাদের সিদ্দিকী বলছেন হ্যাঁ তারা ভাইকে ফাঁসি দিয়ে দেখ, কিন্তু ঘোষণা করে বলেছেন। আপনি কি জানেন হ্যাঁ হেফাজতের আন্দোলনে এই বঙ্গবীর কাদের সিদ্দিকী সমর্থন করেছিল, তাদের পানি খাওয়ানোর কথা বলেছিল, আমার মনে আছে। আজকে তারা ভাইকে গ্রেপ্তার করা হয়েছে শাপলা চত্বরের তথাকথিত সে হত্যাকাণ্ডের কারণে। কেউ কেউ বলেছে সেখানে কি 2000 মেরে ফেলেছে, 3000, আর আমরা তো হাজার হাজার মেরে ফেলেছে। এই হেফাজতে ইসলাম যখন এই আন্দোলন করে, আমার এলাকায় আমি যেতে পারি নাই, আমাকে বলছে খবরদার এলাকায় আসেন না। গণজাগরণ মঞ্চের আন্দোলনে তখন আমরা সক্রিয় কর্মী, আমাদের বলছে ভুলেও এলাকায় আসবেন না, এনে ভুলেও এনে হেফাজতের বিরুদ্ধে বলবেন। আমার এলাকায় এগুলো বলতে দিত না। আওয়ামী লীগ পাওয়ারে হেফাজতের সমালোচনা করা যাবে না, আমাকে বলে দিত, সতর্ক করে দিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের আগেই। যাই হোক, সেই হেফাজত তারা বললো হাজার হাজার মেরেছে। এক বাটপার তো ওই হেফাজত নিয়ে একটা টাউটি বাটপারে নিউজ করে তো বাংলাদেশের আদিলুর নাকি ফাদিলুর না গাদিলুর, একটা গাদিলুর, সে তো এই দেশের উপদেষ্টাই হয়ে গেছিল। এটা কত বাটপারি, কত লাভ, কত মানুষ হাজার হাজার হত্যা করেছে, খুঁজে আর পাওয়া যায় না। 36 জন নাকি 63 জনের উপরে খুঁজে পাওয়া যায় না, বলেছিল হাজার হাজার মেরে ফেলেছে এই জঙ্গিদের কথা। হেফাজত ইসলাম হলো বাংলাদেশের কট্টর মৌলবাদী সংগঠন, যারা এই দেশের গণতন্ত্র মানে না, যারা এই দেশের স্বাধীনতা মানে না, যারা এই দেশের সংবিধান মানে না, এই জঙ্গিবাদী সংগঠন। তারা সেখানে তৎকালীন সরকার তাদের সরিয়ে দিয়েছে, সরাসরি তারা রাষ্ট্র নিজেদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছে, তাদেরকে সরকার সরিয়ে দিয়েছে। এটা বিরাট অপরাধ হয়ে গেছে। সেই মামলাতে লতিফ সিদ্দি বীর মুক্তিযোদ্ধা এবং সেই সাথে তিনি সংগঠক, তৎকালীন আওয়ামী লীগের নেতা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, মুক্তিযুদ্ধের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তাকে গ্রেপ্তার করা হলো। কেন গ্রেপ্তার করা হলো? আসলে কি তাই শাপলা চত্বর না? আর তার স্মার্টনেস দেখেছেন, একেবারে বীরের মতো তিনি যে স্ট্রেইট কিভাবে চলতেছেন, এটা হচ্ছে নেতা। থোড়াই কেয়ার করেছেন। তিনি কি বলেছেন? আমাকে ফাঁসি দিয়ে দেন। কেন বলেছে? বলার কারণ হলো যে তারা যে বাটপাড়িটা করেছে, তারা যে প্রতারণা করেছে, সেটাকে তিনি সরাসরি চ্যালেঞ্জ করেছেন, যে ফাঁসি দিয়ে দেন। কেন জানে যে বিচার কি রায় হবে, ভালো করে জানে। এই লতিফ সিদ্দিকীর আসল অপরাধ কি, কি কারণে তাকে গ্রেপ্তার করা হলো? তার আসল অপরাধ হচ্ছে আসল অপরাধ হচ্ছে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং সেই সাথে সংগঠক। এটাই তার আসল অপরাধ। এই ব্যাপারে ডক্টর হুমায়ুন আজাদ স্যার চমৎকার কথা বলে গিয়েছিলেন যে এই স্বাধীন বাংলাদেশে একদিন পাকিস্তান ভাঙার দায়ে মুক্তিযোদ্ধাদের বিচার করা হবে। তার কথাটা কড়াই গন্ডায় মিলে গেল, একেবারে হুবহু মিলে গেল। আজকে 2024-এর সেই তথাকথিত সন্ত্রাসী আন্দোলনের মাধ্যমে একটি তথাকথিত মুসলেকা সরকার ক্ষমতায় আসার পরে তার যা ইচ্ছা তাই করতেছে। এই 18 মাস তথাকথিত ইউনুস, আরেক বদমাইশ বাটপার, তার এনজিও গ্রাম সরকার যেভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের অবস্থান থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, যেভাবে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সারাক্ষণ বয়ান দিয়ে চলছে, এই 54-55 বছরে বাংলাদেশের মানুষ দেখে নাই। তারপরে 4 মাসে চলে আসলো এই মুসলেকা সরকার ক্ষমতায়, আমাদের জাতীয় ভাইয়ার সরকার। এখানেও তারা সেই ইউনুস সরকারের, সেই জামাতি সরকারের যে বাটপারি, বদমাইশি, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান, বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে অবস্থান, সেটাই তারা জারি রেখেছে। তার সর্বশেষ নিদর্শন হচ্ছে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা। এর মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করে দিল যে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। আর এই সরকার যে
এই সরকার যে বিএনপি একা চালাচ্ছে না, আমি বারবার বলেছি আপনাদের যে এই সরকার বিরোধী দল যারা তারা সরকারি দলের বিরোধী দল, তার প্রমাণ হয়ে গেল। তো এই সরকার এখন যারা বিরোধী দলে আছে, স্বতন্ত্র আছে এবং আরো যারা অন্যান্য এমপি আছে, সব এক, জাস্ট একটা পরিবার বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে বসে আছে। একটা মুক্তিযুদ্ধ বিরোধী পরিবার মনে করেন এই পুরো সংসদকে তারা বিভিন্ন জায়গায় লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করার মাধ্যমে তারেক রহমান প্রমাণ করে দিল যে তিনি মুক্তিযুদ্ধ বিরোধী। লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের মাধ্যমে এই তথাকথিত এনজিওগ্রাম সরকারের পরের যে এক্সটেনশন সরকার, এই মুসলেকা সরকার, বিএনপির সরকার প্রমাণ করে দিল যে তারা আসলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়। জামাত হেফাজতের মধ্যে কোনো পার্থক্য নাই। যারা লজ্জায় জামাত করতে পারে না, লজ্জায় হেফাজত করতে পারে না, তারা গিয়ে বিএনপি হয়, কথাটা এখন দিনে দিনে সত্য প্রমাণিত হচ্ছে। 32 নম্বর যে বিল্ডিংটা ভেঙেছিল, যে বাড়িটা ভেঙেছিল, যে স্মৃতিটা আমাদের ভেঙেছিল, 32 নম্বর বিল্ডিং শুধু বিল্ডিং না, 32 নম্বর বাড়ি শুধু বাড়ি নয়, এটা বাংলাদেশের পোস্ট কোড বলে মনে করা হয়। সেটাকে ভেঙেছে কারা? আমরা দেখলাম পর্দার অন্তরালে জামাত, সামনে এনসিপি, সামনে বৈষম্য বিরোধী তথা ন্যাশনাল কটকটি পার্টি, আমার ভাবির ছেলেরা, পাশাপাশি বিএনপি। কিন্তু আসলে এখন বোঝা গেল যে সম্মিলিতভাবেই তারা এটা করেছে। লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার একটা সিগন্যাল এদেশের মানুষের জন্য, এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের জন্য একটা সিগন্যাল যে তারা মুক্তিযুদ্ধকে মানে না। আমরা দেখলাম মেজর হাফিজ, বাবারে বাবা, বীর বিক্রম, ওরা কি দেখলাম আমরা যে তিনি এত বড় মুক্তিযোদ্ধা, এত বড় বীর বিক্রম, তিনি স্বাধীনতা বিরোধীদের শোক প্রস্তাব সংসদে পাশ করালেন এবং তারপর তিনি যা ইচ্ছা তাই বলা শুরু করলেন বঙ্গবন্ধুকে নিয়ে, যে কোনো মূল্যে আওয়ামী লীগকে বিতর্কিত করলেন। অথচ আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি বারবার বলার চেষ্টা করতেছেন আরবিরাই সবকিছু করেছে। আর্মিরাই যদি সবকিছু করে আজকে ভাস্কর্য ভাঙলো কারা? বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙছে মানলাম, তোমরা বঙ্গবন্ধুকে মানো না। 7 বীর শ্রেষ্ঠর যে ভাস্কর্য ছিল সেটা ভেঙেছে কারা? আর্মিরা নিজেরা এসে ভেঙেছে। তাহলে কি বোঝা গেল না যে আর্মিরা এর সাথে জড়িত? নিঃসন্দেহে 2024-এর যে 5ই আগস্টের আন্দোলন হয়েছে এবং 2024-এর 5ই আগস্টের যে বাটপাড়ি হয়েছে, ফাত্রামি হয়েছে, তথাকথিত বিপ্লব হয়েছে, এটার সাথে সেনাবাহিনী জড়িত ছিল। তা তো দুধের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার, একেবারে ঝকঝকা পানির মতো পরিষ্কার। আর লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের মাধ্যমে বুঝিয়ে দিল যে এই সরকার আসলে হেফাজতেরই সরকার। এই সরকার হেফাজতের পাকিস্তানি সরকার, এই সরকার জামাতের সরকার, এই বিএনপির সরকার, তথাকথিত সরকার। তারা দাবি করে তার বাবা মুক্তিযোদ্ধা, এগুলো সব বাই চান্স মুক্তিযোদ্ধা। এখন পরিষ্কার এই মেজর হাফিজ বাই চান্স মুক্তিযোদ্ধা, কর্নেল অলি তথাকথিত কর্নেল, সে বাই চান্স মুক্তিযোদ্ধা। আর একজন মুক্তিযোদ্ধা রয়েছেন মেথর নাকি মেজর আক্তার, সে তো চলেই গেছে সরাসরি জামাতে। এরা লজ্জায় এখনো জামাতে যাইতে পারেনি। কোনো পার্থক্য। লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা এটা চারটেখানি ব্যাপার নয়, এটা স্পষ্ট বার্তা যে এই সরকার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। নইলে এতদিন পরে শাপলা সত্তরের মামলায় বুঝি লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করার কোনো কারণ থাকতে পারে? কয়দিন আগেও যাকে একটা ভুয়া মামলায় গ্রেপ্তার করলো। কিন্তু মুক্তিযোদ্ধাদের দামিয়ে রাখা যাবে না। এই গ্রেপ্তারের মধ্যে দিয়ে বৃহত্তর ময়মনসিংহে আন্দোলন আরো তীব্র হবে, নিশ্চিত থাকেন। লতিফ সিদ্দিকীকে ফাঁসি দিয়ে তিনি তো বলেছেন ফাঁসি দিয়ে দাও। কাদের সিদ্দিকী বলেছে তার বড় ভাইকে ফাঁসি দিয়ে দেন। তবে হুমায়ুন আজাদ স্যারের কথাই ঠিক যে এই দেশে একদিন স্বাধীনতা বিরোধীরা মুক্তিযোদ্ধাদের বিচার করবে। কেন? পাকিস্তান ভাঙা যায়। ঠিক কয়দিন আগে কমরেড ইনু যেটা বললেন যে তাকে শাস্তি দেওয়া হয়েছে পাকিস্তান ভাঙার দায়ে। এবং আসলে এই পাকিস্তান ভাঙার বেদনা এই হেফাজতে ইসলাম এরা ভুলতে পারে না, জামাতে ইসলাম ভুলতে পারে না, মুসলিম লীগ ভুলতে পারে না, বিএনপি ভুলতে পারে না, কেউ বলতে পারে না। যারা 71-এর বিরোধিতা করেছিল তারা এবং তাদের আন্ডা বাচ্চা নাতি পুতি কেউ পাকিস্তান ভাঙার বেদনা বলতে পারে না। মুক্তিযোদ্ধার পোলা আজীবন মুক্তিযোদ্ধার পোলা নাও থাকতে পারে, আমরা সেটা দেখেছি। আমি অনেক মুক্তিযোদ্ধার সন্তানকে চিনি যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমি কিছু মুক্তিযোদ্ধার নামও বলে দিতে পারবো আপনাদের যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পাকিস্তান ভাঙার বেদনাটা বড় বেদনা গো, এই বেদনা ভোলার নয়, বড়ই বেদনা। এমনকি কখনো কখনো এই পাকিস্তানকে তারা এত বেশি ভালোবাসে, ইসলামের চাইতে, আল্লাহর চাইতে, নবীর চাইতে, রাসূলের চাইতে মুসলমানেরা পাকিস্তানকে বেশি ভালোবাসে। এটা আমরা বারবার দেখেছি, ভবিষ্যতেও দেখব। তবে লতিফ সিদ্দিকী, এই যে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী গ্রেপ্তারের
তথাকথিত ষড়যন্ত্র করে এই মামলায় গ্রেপ্তারের যে যে পায়তারা তারা করতেছে এবং করেছে, গ্রেপ্তার অলরেডি করে ফেলেছে, এর হিসাব বাংলাদেশের জনগণ একদিন এই মুসলেকা সরকার, তারেক ভাইয়ার সরকারের কাছ থেকে নিবে, এই হেফাজতের কাছ থেকে নিবে, এই জামাতের কাছ থেকে বাংলাদেশের মানুষ পাই পাই করে হিসাব বুঝিয়ে নেবে। আবার আজকে দেখলাম ওই তারেক রহমানের যে পেতিপাড়া একটা আছে, জাহেদ, তারেক রহমানের পাড়া পেতিপাড়া জাহেদ উপদেষ্টা হয়েছে, যারা দিল্লির এয়ারপোর্ট থেকে ঘেঁটি ধরে বের করে দিয়েছে গাঞ্জা করে মনে করে। সে আজকে দেখলাম বলল যে মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর লেখার দরকার নেই, তো কি লিখবে? তোর মতো পেতিপাড়া লিখবে? পেতিপাড়া বলবে কি? মানে এরা যে কোনো মূল্যে, এই যে এরা দেখছে না, এরা হলো দাড়ি টুপি ছাড়া রাজাকার, এই জাহেদেরা। এদের দুনিয়ার যতটা উপরে উপরে দেখা যায়, যে যাই বলুক, এই জায়েদ পাড়া হলো 1 নম্বর বদমাইশ। আসলে এই দেশে মুক্তিযুদ্ধের বিরোধী যে এত মানুষ ছিল, এটা 2024-এর 5 আগস্ট পরে জানা গেল। আমি বারবার বলতাম, মানুষ আমাকে যখন বলতো যে মুক্তিযুদ্ধের পক্ষে ব্যাপক, যে না, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাও ছিল, নইলে 30 লক্ষ মানুষ হত্যা করতে পারতো না, নইলে এই পাকিস্তানিরা 93,000 জীবিত যাইতে পারতো না। অনেকেই বলে ভারতের কারণে, না, বাংলাদেশের জনগণ যদি এদের যাইতে না দিত, ভারত কিভাবে নিয়ে গেল? আমি নিজেও এর জন্য ভারতকেও দোষী, ভারত তৎকালীন ইন্দিরা গান্ধী সরকারকে আমি দোষী, যে কেন আপনারা 93,000 সৈন্যকে দায়িত্ব নিয়ে আপনারা নিজের দেশে আবার 1.5-2 বছর খাওয়ায় পড়ায় তারপর পাঠাইলেন পিওকে দখল না করে। শর্ত দিতে পারতেন, পিও কোটা দিয়ে দাও, দিলেন না কেন? তৎকালীন সরকার কিন্তু এই প্রশ্নবিদ্ধ করতে পারে ভারতীয়রা। 93,000 পাকিস্তানি সৈন্য ভারতে খাওয়ায় পরে আপনারা পাঠাইছেন। পাকিস্তান কি আপনাদের 93,000 সৈন্য পাইলে আপনাদের ছাড়তো না? পাকিস্তানে যদি বাংলাদেশি বা ভারতীয় 93,000 সৈন্য আটকা পড়তো, 30 লক্ষ মানুষ হত্যা করার পরে, একটা সৈন্য ফেরত পাইতো না। কিন্তু এই বাংলাদেশ থেকে এই রাজাকে, তখন তো আওয়ামী লীগের সময়, কেন ছেড়ে দেওয়া হলো? এই প্রশ্নটা কিন্তু আসে। আজকে ওই ভুলের কারণে তাদের শাস্তি নেই, এই 93,000 তাদের ক্ষতিপূরণ নেওয়া হয় না পাকিস্তান থেকে, এটা তাদের সাথে হয়েছে। পাশাপাশি রাজাকার আলবদরদের তখন যতটুকু সাজা তাদের দেওয়া দরকার ছিল তাদের দেওয়া হয়নি। তার জন্য আজকে এত বারবারন্ত রাজাকার আলবদরের শত্রুকে, চরম শত্রুকে কখনো ছাড় দিতে নাই। ছাড় দিলে তার পরিণতি এরকম হয়, যার জন্য আজকে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ। ভাবা যায় যে জামাতে ইসলাম সিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ। যারা স্বাধীনতার বিরোধিতাকারী দলই নয়, শুধু যারা পাক বাহিনীর সাথে সরাসরি কোলাবরেট হয়ে কাজ করেছে। এদেশে 30 লক্ষ মানুষ হত্যার দায়িত্ব তারা সাথে ছিল। এদেশে অগণিত নারীকে ধর্ষণ করেছে। আজকে তারা সিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ। এই যে ছাত্রলীগ নিষিদ্ধ, আর আজকে ছাত্র শিবির সিদ্ধ। যে লজ্জার আমাদের জাতির জন্য আর কি থাকতে পারে? বলেন আপনারা, কি থাকতে পারে? এটা কেন হয়েছে জানেন? ওই যে 93,000 সৈন্যকে বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও তখন ছেড়ে দিয়েছিল, যেতে দিয়েছিল, এটা একটা দায়, একটা ভুল। আবার ভারত তাকে 93,000 সৈন্য নিয়ে যেতে, এটা একটা ভুল। আর তারপরে আমাদের ভুল হলো আমরা পরিকল্পিতভাবে পুনর্বাসিত হওয়ার সুযোগ দিয়েছি। আমি নিজের চোখে দেখেছি 2024-এ আওয়ামী লীগের এমপিদের মিটিং এ গিয়ে, আমি নৌকা মার্কার মিছিলে আমি শিবিরদের দেখেছি, সবসময় প্রশ্রয় দেওয়া হয়েছে আদর্শগত ভাবে। আপনার সাথে আপনার দলের বিরোধিতা থাকতে পারে, কিন্তু আপনার যার সাথে আদর্শগত বিরোধ, তাকে আপনি কিভাবে প্রশ্রয় দেন? তার ফলাফল আজকে আওয়ামী লীগের এই পরিণতি। তার কারণে আজকে মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী আজকে জেলে, জননেত্রী শেখ হাসিনা আজকে দেশ ছাড়া, দীর্ঘমেয়াদী ভুলের কারণে। তো আশা করি ডিসেম্বরে আন্দোলন শুরু হবে, এই তথাকথিত মুসলেকা সরকার পরিবর্তন হবে। আমরা আশা করছি যে মুক্তিযুদ্ধের শত্রু, এই মুসলেকা সরকারকেও দিতে হবে, জামাতকেও দিতে হবে, বিএনপিকেও দিতে হবে, হেফাজতকেও হিসাব দিতে হবে। লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে তোমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের শক্তিকে দাবিয়ে রাখতে পারবে না। এবং এটার আমি নিন্দা জানাই না। কেন জানি না? জানি, কারণ আমাদের প্রতিবাদ করতে হবে। তাই এটা বলতে পারতেছি না যে লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারে নিন্দা জানাই না, আমরা এর প্রতিশোধ নেব, এর কোনো নিন্দা জানাবো না। লতিফ সিদ্দিকীর মতো মুক্তিযুদ্ধের সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তারের প্রতিবাদী শুধু আমরা করবো না, নিন্দা তো জানাবোই না, আমরা এর প্রতিশোধ নেব। এই প্রতিশোধটা সেভাবেই নিব তারা যেভাবে নিচ্ছে। ডক্টর হুমায়ুন আজাদ যেমন বলেছেন না, যে মুক্তিযোদ্ধাদের এরা জেল দিবে, মেরে ফেলবে, শাস্তি দিবে, পাকিস্তান ভাঙা দেয়, আমাদেরও সময় আসবে। এই পাকিস্তানের পক্ষে যারা ছিল তাদের আন্ডা বাচ্চা সহ এই হিসাব নিকাশ আমরা নিব, এই বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা নিব। বাংলাদেশের জনগণ, মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ এই হিসাবটা আবারও নিবে। যারা 71-এ পাকিস্তানের পক্ষে ছিল, 30 লক্ষ মানুষ হত্যাকারী ছিল,
এবং অগণিত নারী ধর্ষণ করার পক্ষে ছিল, তাদের আন্ডা বাচ্চা, তাদের আদর্শের লোকদেরকেও আমাদেরও দেখার বিষয় আছে। আমরাও তাদের একদিন জনতার আদালতে তাদের বিচার করব, কাঠগড়াতে দাঁড় করাবো, আইন আদালতে তো হবেই।